নমস্কার। আজকে অনেক কটা ঘটনা ঘটেছে, তো চারটে ছোট ছোট টপিক নিয়ে আপনাদের সামনে একটু নিজের কথা বলতে এলাম। আর তো কথা বলার কোনো জায়গা নেই, আমার বাক স্বাধীনতার জায়গা একটাই, আমার ফেসবুক। তো সেখানেই আমি আমার কথা বলি। আপনাদের পছন্দ হলে দেখবেন, না পছন্দ হলে দেখবেন না। যদি শোনার থাকে শুনবেন, না শোনার থাকে শুনবেন না। কমেন্ট বক্স খোলা আছে, গালাগাল দেওয়ার থাকলে গালাগাল দিতে পারেন, কিন্তু এটাই আমার বাক স্বাধীনতার জায়গা। তাই আমার যা বক্তব্য, যা মনের কথা আমি ফেসবুকেই রাখবো। যদি পছন্দ হয় শেয়ার করে দেবেন, না পছন্দ হয় দেখবেন না। তো আজকে আমি মূলত ছোট ছোট করে চারটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় ফলতা, দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ, তৃতীয় কাকলি ঘোষ দস্তিদার বারাসাত সাংগঠনিক জেলা সভাপতিত্ব ছেড়ে দিলেন, এবং চতুর্থ গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমার কপালে একটা গেরুয়া টিপ ছিল। আমি কি বলেছি না বলেছি সেটা কেউ শোনেনি। গেরুয়া টিপ লাগিয়েছি মানেই আমি বিজেপি। তাই এই গেরুয়া টিপের কি রহস্য, সেটাও এই ভিডিওটার শেষে আপনাদের সামনে আমি সেই বক্তব্য রাখবো। তো প্রথম ফলতায় নির্বাচন হলো। যে ফলতা 2 বছর আগে 2024 সালে 1.5 লাখ ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল, আজকে সেই ফলতায় বিজেপি 1 লক্ষ ভোটে জিতেছে, বামফ্রন্ট দ্বিতীয় স্থানে, এবং তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর পুষ্পা খান চতুর্থ নম্বরে ছিটকে গেছে। এটার মানেটা কি? এটার মানে আমি যা বুঝতে পারছি, আমার ব্যক্তিগত মতামত, যে মানুষের ভয় কেটে গেছে। আর যে ডায়মন্ড হারবার মডেলের কথা আমরা বলি, তার মানে সেই ডায়মন্ড হারবার মডেলটা তৈরি হয়েছিল দুষ্কৃতী আর দুর্বৃত্তদের ঘাড়ের ওপর। ভয়ের ওপরে দাঁড়িয়েছিল ডায়মন্ড হারবার মডেল। ভয় কেটে গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং হৈ হৈ করে যে জেতার সে জিতেছে, আর যে হৈ হৈ করে হারার সে হেরেছে। কিন্তু এখানে আমি জাহাঙ্গীরকে বেশি দোষ দেব না। সবাই এখন জাহাঙ্গীর খানকে গালাগাল দিচ্ছে, বাট জাহাঙ্গীর খান ভোটের দুদিন আগে সে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চাইলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতেই পারে, কিন্তু জাহাঙ্গীরের দোষ কি? জাহাঙ্গীরের জন্য কি জাহাঙ্গীরের বস প্রচারে এসেছিল? জাহাঙ্গীরের জন্য কি দলনেত্রী প্রচারে গেছিলেন? তৃণমূল কংগ্রেস দল কি জাহাঙ্গীরকে কোনো রকম কোনো প্রোটেকশন দিতে পেরেছে? সেটা আইনি প্রোটেকশন হোক বা সাংগঠনিক প্রোটেকশন হোক, কোনো প্রোটেকশন? তো জাহাঙ্গীর মার খাবে, জাহাঙ্গীরের নামে এফআইআর হবে, জাহাঙ্গীরের হাজতবাস হবে, জাহাঙ্গীর যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। কিন্তু জাহাঙ্গীরকে গালাগাল দেওয়ার আগে আমার মনে হয় প্রশ্নটা হওয়া উচিত, জাহাঙ্গীরের বস কোথায় আর ডায়মন্ড হারবার মডেল কোথায়? ডায়মন্ড হারবার মডেল তো ভেঙে চুরমার হয়ে গেল আজকে। এরপরে আর ডায়মন্ড হারবার মডেল বলে কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না, কারণ ফলতার রেজাল্ট মানুষের সামনে পুরোটাই পরিষ্কার। দ্বিতীয়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি লাইভ করেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। আমি দিদিমণিকে নিয়ে কোনো রকম মন্তব্য করব না, আমার সেই দৃষ্টতা নেই। দিদিমণির আন্দোলনের ইতিহাস, দিদিমণির রাজনৈতিক ইতিহাসের সামনে আমার মতো কেউ তার নখের যোগ্য পর্যন্ত নয়। আমি যখন তৃণমূলে ছিলাম, তিনি আমার মাতৃসমা ছিলেন, আমাকে তৃণমূল দল থেকে তাড়িয়ে দিয়েছে। তাও আমি বলবো, আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসমা, তাকে আমি সেই সম্মানটাই দিই। শুধু দুটো কথা বলবো, যদি পুরো 2026-এর বিধানসভাটাই ভোট চুরি হতো, তাহলে তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2021-এ বলেছিলেন আপকি বার 200 পার, তাহলে সেটাও তো নির্বাচন কমিশন ভোট চুরি করে নিতে পারত। সেই ভোটটাও তো নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়েছিল। 2024-এর ভোটও তো নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়েছিল। আর 2024-এর ভোটের গুরুত্ব বিজেপির কাছে অনেক বেশি ছিল, কারণ বিজেপির তখন নিজের ভোট, যেটা দিল্লির ভোটের জন্য সাংসদ সংখ্যা বাড়ানোর দরকার ছিল। তাই পুরোটাই নির্বাচন কমিশনার, সিআরপিএফ আর কেন্দ্রীয় বাহিনী চুরি করে নিয়েছে। আমার মনে হয় এটা বলা মানে বাংলার মানুষের রায়কে অপমান করা হয়, কারণ 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ, 91 লক্ষ নাম এসআইআরে বাদ গেছে, 27 লক্ষের বেশি এখনো অ্যাডজুডিকেশনে পড়ে আছে, কিন্তু বহু বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, ভয়টা কেটে গেছে বলে।
কেউ তাদের বাড়িতে গিয়ে চমকাতে ধমকাতে পারেনি, কেউ তাদের সকালবেলা তাদের বাড়ির বাইরে তালা ঝোলাতে পারেনি। আর বহু প্রবাসী বাঙালি যাদের এখনো বাংলার ভোটার কার্ড আছে, সেটা আমেরিকা হোক, ইউরোপ হোক, পর্তুগাল হোক, স্পেন হোক, ব্রাজিল হোক, সেখান থেকে প্লেনের টিকিট কেটে এসে ভোট দিয়েছে। আমার মনে হয় এটা বাংলার মানুষের রায়, আর সেটা মাথা পেতে মেনে নেওয়া উচিত। আর দিদির লাইভের ব্যাপারে একটাই কথা বলবো, দিদি, কর্মীরা বেঈমান নয়, রিজু দত্ত বেঈমান নয়। এই লাইফটা যদি দিদি আপনি 5 বা 6 তারিখ করতেন, বা 5 তারিখ যদি আপনি রাস্তায় থাকতেন, আমি বলছি আজকে যে কর্মীরা তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে বাড়ির থেকে বেরোচ্ছে না, তৃণমূলের ঝান্ডা পর্যন্ত হাতে নিচ্ছে না, রিজু দত্তের মতো একদম নিচু স্তরের কর্মীরাও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতো আপনার পেছনে আজকের দিনেও রাজপথে। মার খেলে মার খেতাম, জেল হলে জেল হতো। কিন্তু এই লাইফটা অনেকটা দেরি হয়ে গেল দিদি, আর কিছুই বলার নেই আমার আপনাকে। লাইফটা অনেক দেরি হয়ে গেল। যখন কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা ঘর ছাড়া, কর্মীদের জমি দখল হয়ে যাচ্ছে, পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, যে কথাগুলো আপনি বলছিলেন, তখন সবাই কিন্তু পাগলের মতো শীর্ষ নেতৃত্বদের ফোন করেছে। কেউ জেলার নেতাদের, কেউ বিধায়কদের, কেউ সাংসদদের, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কেউ তার আত্মসহায়ক সুমিত রায়কে, কেউ ফোন ধরেনি দিদি, কেউ ফোন ধরেনি। আর এই সকল কর্মীরা বিজেপির নেতাদের সাথে কথা বলে, বা কোথাও বিজেপির নেতাদের কাছে মাপছে, বা কোথাও বিজেপির নেতাদের হাতে পায়ে ধরে ঘরে ফিরে এসছে, তাদের জীবন জীবিকাকে রক্ষা করেছে। তারা আজকে তৃণমূলের ঝান্ডা ধরবে কেন, যখন খারাপ সময় তৃণমূল বা তৃণমূলের নেতৃত্ব পাশে ছিল না? এই লাইফটা যদি দিদি আপনি 5 বা 6 তারিখ করতেন, আর 5 তারিখ যদি আপনি একা, কোনো নেতার দরকার নেই তৃণমূল কংগ্রেসের, আপনি যদি একা রাস্তায় থাকতেন না দিদি, লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী আপনার পেছনে দাঁড়িয়ে থাকতো, মার খেলে মার খেত, জেল হলে জেলে যেত। আপনার জন্য হৃদয়তে বুলেট নিয়ে নেওয়ার আবেগ এখনো কর্মীদের মধ্যে আছে, কিন্তু মনটা ভেঙে গেছে দিদি, আর এই ঝান্ডা ধরতে চাইছে না। কারণ সব থেকে খারাপ সময় দল তাদের পাশে ছিল না। এইটুকুই বলবো দিদি। আমি মন থেকে আপনার সুস্থতা কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আজকের দিনেও আমায় দল তাড়িয়ে দিয়েছে, আজকের দিনও আপনি আমার কাছে মাতৃসমা। আপনাকে আমি হাত জোড় করে প্রণাম জানাই। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। আজকে আমার মতো ছেলেরা যারা দল অন্ত প্রাণ ছিল, দলকে সর্বস্ব দিয়েছে, আপনার একটা পিয়ন সবাইকে যে শোকজ লেটার, সাসপেন্ডেড লেটার লেখে, সে একটা লেটার লিখে সই করে শোকজ সাসপেন্ড করে দিল। সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে বলছে, সে নাকি বলছে, ওই পিয়ন, আপনার যে পিয়ন, সে বলছে যে রিজুকে তো দল থেকেই তাড়িয়ে দিয়েছি। এক্সপেল লেটারটা আমার কাছে এখনো আসেনি দিদি। আপনি তৃণমূলের দলনেত্রী, আপনি তৃণমূল কংগ্রেস, আপনি সর্বেসর্বা, আপনি ছাড়া কেউ নেই, আপনি একমাত্র পোস্ট, বাকি সব কটা ল্যাম্প পোস্ট। তাই যখন আপনার পিয়ন সংবাদ মাধ্যমকে বলছে যে রিজুকে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, সাসপেন্ড করেনি, তাহলে ওই দল থেকে তাড়ানোর যে এক্সপেল লেটারটা, ওটাও একটু পিয়নকে বলবেন সই করে আমাকে যেন পাঠিয়ে দেয়। মনটা ভেঙে গেছে। আর যাই হোক, তৃণমূল করবো না, কিন্তু আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি দীর্ঘজীবী হন, এটাই মা দক্ষিণাকালীর কাছে আমি সবসময় প্রার্থনা করব। আর বিশ্বাস করুন, খারাপটা শুধু আপনার জন্য লাগছে, আর বাকি একটার জন্য নয়। খারাপটা শুধু আপনার জন্য লাগছে। আপনার দলে যে এখনো যে ধুরন্ধরগুলো আছে, এখনো যে বিভীষণগুলো আছে, চিহ্নিত করে নিন দিদি। আমরা বেরিয়ে গেছি, আর আমরা আর কোনোদিন ফিরবও না। 6 বছরের জন্য সাসপেন্ড করেছে দল আমাকে। রাজনীতির ছেলে, রাজনীতিতেই থাকবো দিদি। 6 বছর তৃণমূল কংগ্রেস যদি থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতির ময়দানেই দেখা হবে দিদি। এইটুকুই বলার ছিল। তৃতীয়, আজকে তৃণমূল কংগ্রেসের বহুবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এবং আমি প্রথম দিন থেকে যে কথাগুলো বলে আসছি, আজকে বিজেপির বিজয়ী, তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়করা সেই কথা বলছে, জয়ী সাংসদরা সেই কথা বলছে। আজকে কাকলি দিও নাম না করে আইপ্যাকের বিরুদ্ধে সেই কথাই বলেছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে আমাকে রাজনীতি শেখাতে এসছে, যেভাবে শাসন করতে এসছে, এইভাবে রাজনীতি হয় না। আমি এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বলছি, বিজেপির তো বহু নেতারা, শীর্ষস্থানীয় নেতারা আমাকে বলেইছে, যেখানে যেখানে দেখা হয়েছে বা ফোনে কথা হয়েছে, তারা তো বলেইছে যে তুই যেটা বলছিস একদম ঠিক বলছিস। আর এই ভিডিওর মাধ্যমে কারুকে নাম করে লজ্জা দেব না। তৃণমূলের কারা কারা আমাকে ফোন করেছে না, যদি আমি বলে দিই না, মাথা ঘুরে পড়ে যাবে।
সেটা জেলার নেতৃত্ব থেকে আর আর আমি বলছি না, তাহলে হিন্টটা দিয়ে দেওয়া হবে। সবাই ফেস টাইমে ফোন করে বলছে, রিজু তুমি যেটা বলছো সেটা কর্মীদের কথা, একদম ঠিক কথা বলছো। আমরা বলতে পারছি না কারণ এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। রিজু দত্ত কোথাও যাচ্ছে না, রিজু দত্তরও যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু রিজু দত্ত সাধারণ বঙ্গবাসী হিসেবে নিজের বক্তব্য নিজের ভিডিওতে প্রকাশ করার এইটুকু ধক রিজু দত্তের আছে। কারা কারা তৃণমূলের আমাকে ফোন করছে, যদি আমি কোনোদিন বলে দিই বা কল লিস্টের স্ক্রিনশট প্রকাশ করি, মাথা ঘুরে পড়ে যাবে। মরে গেলেও সেটা করব না, সেইটুকু ভদ্রতা আমার আছে। যা আমি বলছি কর্মীদের মনের কথাটা বলছি, কর্মীদের বুকের কথাটা বলছি। আর চতুর্থ পয়েন্ট, ভিডিও দীর্ঘায়ু করব না। গতকালের ভিডিওতে সবাই বলেছিল এই তো গেরুয়া তিলক পরে চলে এসছে, আর ফেসবুকই তৃণমূলীরা গালাগাল দেওয়া শুরু করে দিয়েছিল। আজকে কি তারা কাকলি দিকেও বিজেপির দালাল বলবে, না কাকলি দিকেও গালাগাল দেওয়া শুরু করবে? হ্যাঁ। আর রইল গেরুয়া তিলকের রহস্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি বঙ্গ সন্তান, আমি গর্বিত বাঙালি, এবং আমার হিন্দু ঘরে জন্মগ্রহণ হয়েছে, আমি গর্বিত হিন্দু। আর কেউ যদি প্রমাণ চান তাহলে কালীঘাট মন্দিরে চলে যাবেন। বিগত 8 বছর ধরে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি শনিবার না হলে যে কোনো একটা দিন আমি মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিতে যাই। আপনারা চাইলে কালীঘাট মন্দিরের যে কোনো পুরুত মশাইকে জিজ্ঞেস করে নেবেন। তাই কালীঘাট মন্দিরের টিপ ছিল ওটা। ভিডিওর আগে মুছতে ভুলে গেছি, আর মুছবই বা কেন? আমার কাউকে সার্টিফিকেট দেওয়ার নেই, আমার কারোর থেকে সার্টিফিকেট নেওয়ারও নেই। আই এম আ প্র্যাকটিসিং হিন্দু। আর কিছু মূর্খ, ফেসবুকি মূর্খ, যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা আর নিজেদের মেধার প্রমাণ দেয় আমার এই গেরুয়া তিলক আর আমাকে বিজেপির দালাল বলে, তাদেরকে বলবো নিজেদের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক শিক্ষা বা নিজেদের মেধার এত প্রমাণ দেওয়ার দরকার নেই। তারাপীঠ মায়ের মন্দিরে লাল তিলক পরায়, তার মানে আমি কালকে যদি তারাপীঠ দর্শন করে একটা লাল টিপ পরে একটা ভিডিও করি, তার মানে আমি সিপিএম? হ্যাঁ। আমি যদি কোথাও যাই আমাকে একটা সবুজ টিপ কেউ লাগিয়ে দেয়, তার মানে আমি তৃণমূল বা আমি আইএসএফ হয়ে গেলাম? এসব এসব স্থূল রাজনীতি, এসব অল্প মেধার পরিচয় কেন দেন আপনারা? এই সংকীর্ণতার জন্যই, এই অল্প মেধার জন্যই তো আজকে 215 থেকে একটা দল 80-তে নেমে চলে এসছে। একটু নিজের মনটাকে বড় করুন, একটু নিজের আইসাইটটাকে বড় করুন, একটু নিজের স্পেকট্রামটাকে বড় করুন, যাতে বাংলা এগিয়ে যেতে পারে, বাংলায় যাতে উন্নয়ন হয়, বাঙালির যাতে ভালো হয়। রিজু দত্ত গেরুয়া তিলক পড়েছে মানে দালাল হয়ে গেছে। আজকে বিজেপি ক্ষমতায় আসার পর এই 10-15 দিন যে কাজগুলো করছে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ইতিবাচক সিদ্ধান্তগুলো নিচ্ছে, তার মধ্যে যেমন স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ যে সিদ্ধান্তটা নিয়েছে যে 18 বছরের কম বয়সী মহিলাদের বা বাচ্চা মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে, এটার বিরোধিতা করতে হবে। এটা যদি আমি ভালো বলি তাহলে আমি দালাল। আজকে বাংলার বর্ডারকে সিকিউর করার জন্য কাঁটা তার বসছে, এটা যদি আমি বলি হ্যাঁ ভালো কাজ করছে, দেরি হয়েছে কিন্তু ভালো কাজ করছে, তার মানে বিজেপির দালাল। 8 বছর, 7.5-8 বছর ধরে আটকে ছিল চিংড়িঘাটা ফ্লাইওভার, মেট্রো কানেক্টর। যে মেট্রো কানেক্টর তৈরি হয়ে গেলে বাংলারই হাজার হাজার মানুষের সুবিধা হবে। যে কোনো কারণে সেটা 7.5-8 বছর ধরে আটকে ছিল, এখন 7 দিনের মধ্যে কাজটা হয়ে যাচ্ছে। এটা ভালো বললে আমি বিজেপির দালাল, মানে ভালোকে ভালো বলাটা বিজেপির দালালি। এই করে করেই তো 215-র একটা দলকে 80-তে নামিয়ে এনেছে। এই ব্যক্তি আক্রমণ, এই যে তৃণমূলের কালচার, ব্যক্তি আক্রমণ করো, যার জন্য আমিও দোষী। আমিও যখন তৃণমূলে ছিলাম আমিও ব্যক্তি আক্রমণ করেছি। সৌজন্য, আমি ব্যক্তিগত স্তরে সৌজন্যটা বজায় রেখেছিলাম বলে এখন অব্দি আমার সুসম্পর্ক আছে অনেকের সাথে। কিন্তু সৌজন্য কথাটাই তো লোপাট হয়ে গেছিল তৃণমূল আমলে, পুরোটাই হয়ে গেছিল ভাষা সন্ত্রাস আর ব্যক্তি আক্রমণ। তাই একটু ভাষা সন্ত্রাস থেকে বেরিয়ে আসুন, ব্যক্তি আক্রমণ থেকে বেরিয়ে আসুন, ইস্যু ভিত্তিক গঠনমূলক সমালোচনা করুন। এইভাবে হয় না, এইভাবে চলতে পারে না। আবারও বলছি 2-2.5 বছর ধরে পুরো দলটা পুলিশ চালাতো আর আইপ্যাক চালাতো বলে এই অবস্থা হয়েছে, নইলে এই এত খারাপ অবস্থা হতো না। তাই যারা এখনো তৃণমূল কংগ্রেস করছে, যারা এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা যারা এখনো বুক ফুলিয়ে তৃণমূল করছে, তাদেরকে বলবো মনটাকে বড় করো, স্পেকট্রামটাকে বড় করো, ব্যক্তি আক্রমণ আর ভাষা সন্ত্রাস থেকে বেরিয়ে আসো। বাংলার
পক্ষে, বাঙালির পক্ষে গঠনমূলক সমালোচনা করো সরকারের। একটা নতুন সরকার এসছে, কাজ করছে, চুটিয়ে কাজ করছে, ঝোড়ো ব্যাটিং হচ্ছে, একটু থামো, একটু কাজটা করতে দাও। যখন ভুল করবে তখন সমালোচনা করবে। সবকিছুর বিরোধী মানেই সব ভালো কাজেরও বিরোধিতা করতে হবে, তাহলে লোকে জোকার বলবে। বেশি আর কিছু আমার বলার নেই, এই 4টে টপিক একটু ছুঁয়ে গেলাম। আবারও বলছি, আমার বলার কোনো জায়গা নেই, যেহেতু আমি তৃণমূলে আর নেই, আমি তো টিভিতেও যাচ্ছি না। যে চ্যানেলরা আসছে তাদের কাছে আমার বক্তব্য রাখছি, বা এছাড়া আমার বাকস্বাধীনতা, আমার কথা বলার জায়গা এই ফেসবুক, এখানেই আমি আমার কথা বলবো, সেটা আমায় কেউ আটকাতে পারবে না, কারুর পারমিশন নেওয়ারও আমার দরকার নেই। যদি আপনাদের মনে হয় দেখবেন, ধন্যবাদ। যদি মনে হয় আমার ভিডিও শেয়ার করে দেবেন, আমি কৃতজ্ঞ। যদি মনে হয় দেখবেন না, তাতেও ধন্যবাদ। যদি মনে হয় গাল দেবেন, মোস্ট ওয়েলকাম। যদি মনে হয় ঠিক কথা বলছে রিজু, এইটুকু সৎ সাহস আছে যে বলার যে রিজু যে কথাগুলো বলছে ঠিক, তাহলেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। বাকি আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, বাংলার ভালো হোক, বাঙালির ভালো হোক, এইটুকুই প্রার্থনা করি।